চলো, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, চলো। এবার হচ্ছে যে আমরা এই বন্ড অর্ডারটাকে এত জটিল করে করবোই না। আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে ক্যালকুলেট করবো কিভাবে দেখো। আমি এখানে মোট ইলেকট্রন সংখ্যা লিখব। মোট ইলেকট্রন সংখ্যা এখান থেকে হয়ে যাবে তোমার গিয়ে বন্ড অর্ডার ক্যালকুলেশন। এখানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, আর এটা হচ্ছে তোমার গিয়ে চুম্বক ধর্ম। ঠিক আছে, হচ্ছে চুম্বক ধর্ম। এই চারটি জিনিস আমরা পড়বো। ইলেকট্রন সংখ্যা আমি 8 থেকে নিচ্ছি। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে। সরি সরি, এক মিনিট। স্ক্রিনশটটা কেটে গেল। হ্যাঁ, দেখাই একবার লিখছি এখানে। হ্যাঁ, কেটে গেল। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা, দুই হচ্ছে তোমার গিয়ে বন্ড অর্ডার, নেক্সট হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, আর হচ্ছে তোমার গিয়ে চুম্বক ধর্ম। মোট ইলেকট্রন সংখ্যা আমি 8 থেকে নিচ্ছি। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20। 14-র জন্য কত হবে? 3। এটি মনে রাখবে। 14-এর জন্য 3 হয়, কত হয়? 3। এবার যত আগে যাবে তত 0.5 করে কমিয়ে যাও। 2.5। 12-র জন্য 2, এটার জন্য হচ্ছে 1.5, এটার জন্য হচ্ছে 1, এটার জন্য হচ্ছে 0.5, এটার জন্য হচ্ছে 0। এদিকেও যত যাবে তত কি করবে? ওই সেম সেম তুমি ইয়ে করবে। সেটা হচ্ছে সেম, এদিকেও কমাবে। এটা হচ্ছে কত? 2.5, এখানে হচ্ছে 2, 1.5, 1, 0.5, 0। ঠিক আছে। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা মনে রাখবে, যদি এটা জোড় হয়, যদি মোট ইলেকট্রন সংখ্যা জোড় হয়, মোট ইলেকট্রন সংখ্যা জোড় হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সমান 0, আর বিজোড় হলে 1। বিজোড় হলে অযুগ্ম ইলেকট্রন কটা? না, 1। এবারে এক্সেপশন আছে, সেগুলো আসছি। তাহলে 8-এর জন্য কত হবে? 0। 9-এর জন্য 1। 10-এর জন্য 0। এটার জন্য 1। এটার 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 জন্য 0। কিন্তু এক্সেপশন কোথায়? এক্সেপশন গুলো মনে রাখতে হবে। দুটি এক্সেপশন আছে, এক্সেপশনটি অবশ্যই মনে রাখবে। একটি এক্সেপশন হচ্ছে তোমার গিয়ে এই 10, মানে বোরন, এটার ক্ষেত্রে এটা হয় তোমার গিয়ে 2, দুটো লোন পেয়ার আছে। এই সরি, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটার ক্ষেত্রে দুটো আনপেয়ার আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন যদি 0 হয়, তাহলে অবশ্যই তো এটা কি হবে? ডায়াম্যাগনেটিক। ডায়া। যদি 1 হয় তাহলে প্যারা। যদি 2 হয় তাহলেও প্যারা, মানে 1, 0-র থেকে বেশি হলেই প্যারা। 1 হয় তাহলে এটাও প্যারা। 0 মানে ডায়া, 1 মানে প্যারা। নিশ্চয়ই এবার লিখে নিতে পারবে বাকিগুলো।
তাহলে খুব সহজেই আমরা এখান থেকে বন্ড অর্ডারটা বলে দিতে পারবো। বন্ড অর্ডার আমরা কিভাবে ক্যালকুলেট করব? বন্ড অর্ডার আমরা ক্যালকুলেট করতে পারবো হচ্ছে তোমার গিয়ে না মোট ইলেকট্রন সংখ্যা দিয়ে। মোট ইলেকট্রন সংখ্যা যত হবে আমরা সেভাবেই কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো। যদি কারো সমস্যা থাকে তো বলো। 14টি মনে রাখতে হবে, 14 এর জন্য 3 হয়, বাকি পিছনে গেলেও 0.5 করে কমবে, আর যদি আগে যাই তাহলেও 0.5 করে কমবে। ক্লিয়ার? বুঝতে পারলে? বোঝা গেছে এই অবধি? বলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অবধি হলো। এবার তাহলে বন্ড অর্ডার তো আমরা পড়লাম, এই বন্ড অর্ডার থেকে কি কি হবে একটু দেখে নাও। মনে রাখবে যে বন্ড অর্ডার যত বেশি তার স্থায়িত্ব তত বেশি, স্থায়িত্ব তত বেশি, তত বন্ধন দৈর্ঘ্য কমবে, বন্ধন দৈর্ঘ্য ডিক্রিজ করবে। আর বন্ধন শক্তি কি হবে? বন্ধন শক্তি বাড়বে। ঠিক আছে? বন্ড অর্ডার যত বাড়বে স্থায়িত্ব তত বৃদ্ধি, বন্ধন দৈর্ঘ্য কম, বন্ধন শক্তি বৃদ্ধি। এই হচ্ছে তোমার গিয়ে মনে রাখবে। এবার যদি তোমাকে দেয় যে O2, O2 প্লাস, O2 মাইনাস, এই তিনটের মধ্যে স্থায়িত্বের ক্রম কি হবে? আচ্ছা, তাহলে এর বন্ড অর্ডার কত বলো? 16। 14-র জন্য যদি 3 হয়, 16-র জন্য কত হবে? 14-র জন্য 3, 15-র জন্য 2.5, 16-র জন্য কত হলো? 2। আচ্ছা, এটা হচ্ছে কত? 15। 15-র জন্য কত? 2.5। এটা কত? 17। 17-র জন্য, 16-র জন্য যদি 2 আর 17-র জন্য 1.5, তাহলে বন্ড অর্ডার কার বেশি? O2 প্লাসের বেশি। তাহলে O2 প্লাস হচ্ছে সব থেকে বেশি স্থায়ী, তারপর O2, তারপর হচ্ছে O2 মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার এই অবধি? বলো। ক্লিয়ার আছে? কারো সমস্যা এটা নিয়ে? তা বন্ধন শক্তি একটু আগে যে বললেন বেশি হলে স্থায়িত্ব কম হবে। না, বন্ধন শক্তি আলাদা আর শক্তি আলাদা। বন্ধন শক্তি হলে আচ্ছা আচ্ছা বন্ধনটা আচ্ছা। দৃঢ় হবে, তো বন্ধন শক্তি আলাদা। বন্ধন শক্তি যদি হুম হুম। বেশি হয়, তো বন্ধন শক্তি বেশি হওয়া মানে কি? বন্ধনটা বেশি স্থায়ী, স্থায়িত্বটা বেশি তবে তো হবে। বন্ধন শক্তি বেশি। হুম অ্যাকচুয়ালি হুম। বন্ধন শক্তি মানে হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে বন্ধন শক্তি। ঠিক আছে? বন্ধনকে ভাঙতে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে বন্ধন শক্তি। যে যত বেশি ভাঙতে শক্তি লাগবে তত তার মানে বেশি স্থায়ী বন্ধন সেটা। ক্লিয়ার? বলো। কারো সমস্যা? যদি সমস্যা আছে বলো। নেই তো? না স্যার। আমরা তাহলে আমরা বন্ড অর্ডার মোটামুটি কমপ্লিট করলাম। এখানে কোশ্চেন আমরা প্র্যাকটিস করব পরে। চলো, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে তোমার গিয়ে, এখানে আর দুটো জিনিস আছে। একটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, আর হচ্ছে তোমার গিয়ে হাইড্রোজেন বন্ডিং। এই দুটো টপিক আমাদের পড়তে হবে। ঠিক আছে? চলো, এখন আমরা যেটা ডাইপোল মোমেন্ট পড়বো, ডাইপোল মোমেন্ট কিভাবে ক্যালকুলেট হবে। ধরো এরকম দুটো চার্জ আছে, দুটো চার্জ আছে, ধরো কিউ চার্জ। হ্যাঁ, এখন যদি এল ডিস্টেন্সে থাকে, তাহলে এদের যে ডাইপোল মোমেন্টটা হবে মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু এল হবে। মানে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ যদি হয়, তাহলে হচ্ছে কিউ ইন্টু এল, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। কিন্তু এটা দিয়ে ক্যালকুলেশন আমাদের পড়ে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে অনেক জিজ্ঞেস করে যে ধ্রুবীয় কি অধ্রুবীয়। মনে রাখবে মিউ যদি 0 হয় তাহলে কি হবে? অধ্রুবীয় হবে, অবশ্যই নন পোলার। ইংরেজিতে বলে এটাকে নন পোলার। আর যদি মিউ গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে তোমার গিয়ে ধ্রুবীয়, পোলার। ঠিক আছে? এটা হচ্ছে ধ্রুবীয় বা পোলার। ওকে, এটা হচ্ছে নন পোলার, একটা হচ্ছে পোলার।
তো নন পোলার আর পোলার কখন হবে সেটা দেখতে হবে, আমাকে স্ট্রাকচারটা দেখেই আমি বলে দিতে পারবো যে কার কি হবে। চলো প্রথমে আমি আমি কয়েকটা স্ট্রাকচার স্ট্রাকচার, আমি আর কোনো টাইপ ভেবে লিখছি না, এগুলো স্ট্রাকচার করলেই বুঝতে পারবে, যেগুলো করাচ্ছি সেগুলোর মধ্যেই কোশ্চেনে থাকবে, দেখবে বেশিরভাগ সময় এগুলোই থাকবে। হুম। আচ্ছা, যেমন ধরো CO2, প্রথমে পড়লো CO2, লিনিয়ার হয় এরকম, লিনিয়ার। এবার বলো কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের। তাহলে ইলেকট্রন জোড় এদিকে যাবে, এটার ক্ষেত্রে এইদিকে যাচ্ছে, তাহলে দুটো ইকুয়াল এন্ড অপোজিট যদি হয় তার লব্ধিটা কত হয়? জিরো হয়ে যায়। মিউ সমান জিরো, তার মানে এটা অধ্রুবীয়। যদি বলি BCl2, এটার ক্ষেত্রে কত হয়? এটাও দেখো লিনিয়ার BCl2, আমরা স্ট্রাকচার যদি করি BHCpR দিয়ে, এটাও ক্লোরিনের বেশি, এদিকেও ক্লোরিনের বেশি, তাহলে দেখো দুটো এটাও কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আমরা যদি বলি BF3 ক্ষেত্রে কত হবে বলো? বোরন। এই তিনটের ক্ষেত্রে যদি লব্ধি বের করি, তাহলে এটা যা, এই দুটোর লব্ধিও কিন্তু তাই কি হবে, সেম হবে, এগুলো তো এইদিকে যাচ্ছে সব, ক্লোরিনের বেশি। এটাও যা এটাও তা, এটাও মিউ হলে এটাও মিউ, তাহলে মিউ আর ইকুয়ালস কত হচ্ছে, জিরো হয়ে লব্ধি জিরো হয়ে যাচ্ছে, এটাও অধ্রুবীয়। ঠিক আছে, এটাও হচ্ছে অধ্রুবীয়, আমরা স্ট্রাকচার দেখেই বলে দিতে পারবো যে কে ধ্রুবীয় কে অধ্রুবীয়। ঠিক আছে। আচ্ছা বলো CCl4, এটাও দেখো কি হবে, অধ্রুবীয় হবে, এই যে দিকে আছে, এটাও জিরো। ঠিক আছে। আচ্ছা, দেখো কয়টা আর কয়টা স্ট্রাকচার করি, বোঝা গেছে তো এটা? এই অবধি বোঝা গেছে না যায়নি বলো? হয়েছে? আশা করি এই অবধি সমস্যা নেই। চলো পরেরটাতে যাই আমরা এবার। হুম। পরে হচ্ছে NH3। NH3 ক্ষেত্রে এটা কোনো স্টিপ করে জানি না কেন, NH3 দেখতে কেমন, পিরামিডাল এরকম স্ট্রাকচার হয়, এরকম। এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা সবসময় এদিকে যায় নাইট্রোজেন থেকে এদিকে, ও সব নাইট্রোজেনের দিকে যাচ্ছে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেন, সব কি লব্ধি একই দিকে, তাহলে মিউ গ্রেটার দেন জিরো, এটা ধ্রুবীয়। এখানে পরীক্ষায় খুব কোশ্চেন পড়ে, এটাই নিই, বাজে বলছি। হুম। NH3 আর NF3, এই দুটোর মধ্যে কার বেশি, এটা খুব পরীক্ষায় পড়ে। NH3 আর NF3 এই দুটোর মধ্যে কার বেশি? NH3 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, লোন পেয়ার। ঠিক আছে, তাহলে এগুলো কি হবে, এগুলো নাইট্রোজেনের দিকে যাচ্ছে সব, নাইট্রোজেনের দিকে, এটাও এইদিকে, তাহলে এটাও মিউ গ্রেটার দেন জিরো। এটা কিন্তু এইদিকে, আর এটা কিন্তু ফ্লুরিনের গুলো বেশি, কিন্তু এটা দুটো দুদিকে ক্যান্সেল আউট করে দিচ্ছে না, এটা মিউ গ্রেটার দেন জিরো, খুব কম হয় এখানে। তাহলে এখানের মধ্যে কার বেশি হবে মনে রাখবে, এই NH3 এর দ্বিমেরু ভ্রামক NF3 অপেক্ষা বেশি, এটা পরীক্ষায় খুব পড়ে। NH3 আর NF3 এর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি, তা মনে রাখবে, NH3 এর ক্ষেত্রে কি হয়, দ্বিমেরু ভ্রামক বেশি হয়। আচ্ছা আরো আছে, আরো বেশ কিছু করায়, যেমন ধরো H2 এর ক্ষেত্রে, যদি বলে H2O এর ক্ষেত্রে কি হবে বলো, দুটো লোন পেয়ার, হাইড্রোজেন তো হাইড্রোজেন থেকে অক্সিজেন আর বেশি, এই দুটো এইদিকে, তার মানে লব্ধি উপরের দিকে, এটা এইদিকে এটা এইদিকে, ওটাও লব্ধি উপরের দিকে, তার মানে কি হবে, মিউ গ্রেটার দেন জিরো হচ্ছে। আচ্ছা যদি বলি PCl5, এটা ভালো করে দেখো, PCl5 এ কিন্তু ব্যাপারটা অন্যরকম। কিরকম দেখো, পি, এটা ইকুয়েটোরিয়াল প্লেন, আর এক্সিয়াল প্লেনে দুটো আছে। দেখো এক্সিয়াল প্লেনের গুলো এগুলো এইদিকে যাচ্ছে, ক্লোরিনের বেশি এদিকে, তার মানে এইটা আর এইটা দুটো পরস্পরকে ক্যান্সেল করবে,
এবার এই দুটো যেহেতু 120 ডিগ্রি আছে, এদের লব্ধিও কি করে এদিকে এইটা আর এটা ক্যান্সেল করে দেয়, তাহলে এটাও কিন্তু কি হবে, জিরো হয়ে যায়। এটাও কিন্তু জিরো হয়ে যায়। স্ট্রাকচার দেখলেই তুমি বুঝতে পারবে মোটামুটি। পরীক্ষায় এগুলোর মধ্যেই দেখবে ঘোরাফেরা করে। পরীক্ষায় আমরা যখন প্র্যাকটিসে যখন করবো, আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো, তখন দেখবে এগুলো আরো বেশি ইন ডিটেল আমরা করতে পারবো, বলবো আমরা, ঠিক আছে? আশা করি এই অবধি সমস্যা নেই কারো। এগুলোই কোশ্চেন পড়ে মোটামুটি। ঠিক আছে, বোঝা গেছে? চলো, এই হলো তোমার দ্বিমেরু ভ্রমণ। এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, এইচ বন্ডিং বা হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং কারা করে? না, যাদের মনে রাখবে যে এখানে একটা জিনিস খুব একটা জিনিস বলতে পারি আমি। এইচ बॉन्डिंग वाले हमेशा फोन करते हैं। इफो है ना, फोन करते हैं। ইফোয়েন মানে কি, ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন। এই হাইড্রোজেনটা যুক্তও থাকতে হবে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেনের সঙ্গে, আর হাইড্রোজেনটা যুক্তও হবে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন। ঠিক আছে, দুটো জিনিস কি বললাম, যে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেনের সঙ্গেই হাইড্রোজেনটাকে থাকতে হবে, আর বন্ডিং যেটা ইচ বন্ডিং হচ্ছে, সেই বন্ডিংটাও কার সাথে হবে, ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন, আর কারোর সাথে নয়। চলো এক্সাম্পল দেখি আমরা। এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে দুটো টাইপের। একটা হচ্ছে ইন্টারমলিকিউলার বা আন্তঃআণবিক, আর একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার। একটা অন্তরাণবিক, একটা আন্তরাণবিক। হ্যাঁ, দুটো আলাদা আলাদা। একটা ইন্টারমলিকুলার, এটা হচ্ছে আলাদা আলাদা ক্ষেত্রে হয়, আলাদা আলাদা, এটা আলাদা আলাদা অণুর মধ্যে হবে। আর এটা হচ্ছে একই একটি একই অণুর মধ্যে হবে। তাহলে ইন্টারমলিকুলার দেখো, আমি যদি ধরো লিখে নিলাম এইচ এফ, এইচ এফ লিখেছি। এই এইচ এফ এর ক্ষেত্রে যে আমরা দেখি, দেখো ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, আর হাইড্রোজেন বন্ডিং করছে কার সাথে, ফ্লুরিনের সঙ্গে। একইভাবে এখানে যদি আমরা এইচ টু ও নিই, সেটার ক্ষেত্রেও সেম হবে, এইচ টু, ধরো এরকম লিখলাম। হ্যাঁ, তাহলে এই দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেনের হবে। এই অক্সিজেনের সাথে আরেকটা এইচ টু এর ক্ষেত্রে হবে এরকম, সরি, এইচ, সরি ভুল লিখলাম, ও এইচ, এরকম আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টার মলিকুলার, সবই আলাদা আলাদা গুলোর মধ্যে যদি হয়, তাহলে হচ্ছে ইন্টার মলিকুলার। এই হাইড্রোজেন বন্ডিং পার্টটা দেখবে তোমাদের যে নোটসটা দেওয়া আছে, অনেক সুন্দর করে দেখানো আছে, আরো বেশি। ঠিক আছে, আশা করি এই অবধি কারো সমস্যা নেই, না সমস্যা আছে বলো? নেই। আছে কি? আর ইন্ট্রামলিকুলার হচ্ছে তোমার গিয়ে একটা অণুর মধ্যেই হবে। তাহলে দেখো কিরকম, ধরো স্যালিসাইলিক অ্যাসিড। হুম, এই যে এর সাথে এর হচ্ছে, এটা হচ্ছে তোমার কি অন্তরাণবিক, একটা অণুর মধ্যেই হলো। ঠিক আছে, তার জন্য এটা বলা হয় ইন্ট্রামলিকুলার। ক্লিয়ার? এই হচ্ছে পুরো চ্যাপ্টার। পুরো চ্যাপ্টারে বেশি কিছু নেই, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এই প্রতিটি টপিক যেগুলি বললাম খুব সুন্দরভাবে দেখবে এগুলো। ঠিক আছে, আশা করি এই অবধি সমস্যা নেই কারো। না, তো বলছি অর্গানিক শুরু করবেন কবে? অর্গানিক এর পরেই শুরু করে দেবো। এরপরে উম, মানে এরপরে একদিন করে অর্গানিক করবো, একদিন করে ফিজিক্যাল করবো। হুম, হম হম হম। বুঝতে পারলি? ইনঅর্গানিকটা খুব একটা ভালো লাগে না, হ্যাঁ, অর্গানিকটা বেশি ভালো লাগে। অর্গানিক ফিজিক্যালটা এর বেশি ভালো লাগে, ইনঅর্গানিকটা খুব একটা ভালো লাগে না আমার, প্রত্যেকদিন বিরক্ত লাগে যাচ্ছে, ঘুম চলে আসে দেয় মনে অর্গানিক হচ্ছে সবারই পড়তে গিয়ে। মনে হয় যে ইনঅর্গানিক, ইনঅর্গানিক বাজে জিনিস একটা। তো যাই হোক, ওটা একদম মানে টাটকা টাটকা পড়ে পড়ে পরীক্ষা দিতে যাবে আর কি। দেখো কয়টা কোশ্চেন আমরা এখান থেকে প্র্যাকটিস করবো। হুম, কোশ্চেন প্র্যাকটিস কয়েকটা করবো আমরা।
বলো। এই যে হোয়াট ইজ দ্য বন্ড অর্ডার অফ N2, কি হবে? N2 এর বন্ড অর্ডার কত? 3। N2 এর বন্ড অর্ডার 3 একদম। N2 নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে টোটাল 14, তার মানে 14 মানে 3 হয় সবসময়। চলো, বুঝতে পারলে N2 কত? 3। আচ্ছা, এই যে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন পেয়ার্স আর নাম্বার অফ লোন পেয়ার্স ইন ClF3 SF4 BrF5 রেসপেক্টিভ, বলো কি হবে? বলো। ডি ডি বলো। ডি। ডি, আচ্ছা দেখে নাও। ClF3, ClF3 কি তোমার কি ওভার ইয়ে কি হয় হাইব্রিডাইজেশন? এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু ক্লোরিনের 7, 3টে ফ্লুরিন, 7 3 10/2 5 sp3d। আচ্ছা, লোন পেয়ার কত? এক্স মাইনাস বি মাইনাস এম। তাহলে লোন পেয়ার কটা আছে? এক্স মানে হচ্ছে 5 মাইনাস বি, বি মানে কত? 3, এম মানে 0। তাহলে দুটো লোন পেয়ার, তার মানে বন্ড মানে কত? 3। তার 3 2 হয়ে গেল। SF4, SF4 এ দেখো সালফারের 6টা, মানে তোমার ভ্যালেন্স ইলেকট্রন প্লাস হচ্ছে ফ্লুরিন 4টে, 6 হচ্ছে 10/2 মানে হচ্ছে 5, এটাও sp3, এটাও 5। লোন পেয়ার কত হবে? এক্স মাইনাস বি মাইনাস এম, 5 মানে এক্স মাইনাস বি মানে 4, এম মানে 0, একটা লোন পেয়ার। তাহলে বন্ড পেয়ার কটা? 4টে। একইভাবে BrF5 এর ক্ষেত্রে যদি আমরা দেখি 7 5 12/2 মানে হচ্ছে 6, 6টার মধ্যে লোন পেয়ার কত? 6 মাইনাস 5 মাইনাস 0 মানে 1। তাহলে কি হচ্ছে? এইটা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারলে? ঠিক আছে, এরকম কোশ্চেনই কিন্তু পরীক্ষায় দেবে, আর কিছু দেবে না। বুঝা গেছে? চলো পরের কোশ্চেন। Which of the following does not have triple bond between the atom? বলো। পারবে বলতে? সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, বন্ড অর্ডার বের করতে হবে। কার বন্ড অর্ডার 3 নয়? ট্রিপল বন্ড ডাজ নট হ্যাভ, 3 নয় কার? আচ্ছা, N2 দেখো 14 মানে 3 হবে। আচ্ছা, কার্বন 6, অক্সিজেন 8, 6 আর 8 14, তাহলে এটাও 3 হলো। NO 7 প্লাস 8, তার কত হচ্ছে? 15, মানে এটা কিন্তু 3 নয়, এটা 2.5। C2 মাইনাস 6 দুগুণে 12 আর 2 14, এটাও 3 হয়। তাহলে 9 কোনটা? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ডাজ নট হ্যাভ ট্রিপল বন্ড মিন্স দ্য বন্ড অর্ডার ইজ নট 3। ওকে, বন্ড অর্ডারটা 3 নয়। ঠিক আছে, চলো। আইডেন্টিক্যাল সেপ বাট ডিফারেন্ট হাইব্রিডাইজেশন, আইডেন্টিক্যাল সেপ বাট ডিফারেন্ট হাইব্রিডাইজেশন কোনটার ক্ষেত্রে? Sorry, এটা তো দেয়নি, আর একটা কিছু ছিল এখানে, না এটা কিছু দেওয়ার দরকার ছিল। আচ্ছা, দেখো, ডিফারেন্ট হাইব্রিডাইজেশন তো সবগুলোই মোটামুটি দেওয়া আছে। NH3 এর sp3, এটা sp2, এই দুটো সেম শেপ নয় আমরা জানি। এটার sp3, এটা sp3d, এই দুটোর সেম শেপ নয় আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, I3 মাইনাস, এই I3 মাইনাস এর ক্ষেত্রে কিভাবে আছে? একটা আই আছে,
তার পাশে দুটো আই আছে, তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে বলো, হাফ ইন্টু আয়োডিনের 7 প্লাস 2 মাইনাস আছে মানে +1 মানে 5, তার মানে sp3d। আচ্ছা এটা sp3d আর এটা sp, 2 আর 2 4। এটাও দেখো এই i3 মাইনাসে লোন পেয়ার স্যার কটা এই আছে, এক্স এর মানটা ভুলে গেছি, একবার বলবেন এক্স এর মানটা বের করাটা, ওই এক্স যেটা হাফ ইন্টু যেটা করেছিলেন আগের হাফ দিন। ইন্টু এ প্লাস বি মাইনাস এম প্লাস এন। এ মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, বি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী ইলেকট্রনের সংখ্যা, এম মানে হচ্ছে তোমার গিয়ে পজিটিভ চার্জের সংখ্যা, এন মানে হচ্ছে নেগেটিভ চার্জের সংখ্যা। তাহলে i3 মাইনাসের ক্ষেত্রে আই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে আই এর কত 7, আয়োডিন 7, কেন 7, না এটা নোবেল এই তোমার হ্যালোজেন, হ্যালোজেনের 7টা থাকে, ওর সাথে দুটো হ্যালো আই যুক্ত আছে, তার মানে +2 হলো দুটো একযোজী পরমাণু, আর মাইনাস আছে তার জন্য 1 মানে 10/2 5 sp3d। আর BCl2 এর ক্ষেত্রে দেখো কত হচ্ছে, হাফ ইন্টু বেরিলিয়ামের দেখো দুটো আছে যোজ্যতা +2 মানে 2 sp, কিন্তু দেখো এর লোন পেয়ার কত, এক্স মাইনাস বি মাইনাস এম, 5 মাইনাস বি মানে 2, এম মানে 0। দেখো কত লোন পেয়ার তিনটে, তারপরে বন্ড পেয়ার দুটো, তা দুটো বন্ড পাঁচটার মধ্যে দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার হলে দুটোই কি হয়, এই দুটোই হচ্ছে দেখবে লিনিয়ার হবে, কি হবে, সরল রৈখিক, এই দুটোই কি হয়, সরল রৈখিক। আইডেন্টিক্যাল শেপ বলেছে, আইডেন্টিক্যাল শেপ হচ্ছে দুটোই সরল রৈখিক, কিন্তু দুটোর হাইব্রিডাইজেশন আলাদা আলাদা। ক্লিয়ার, বোঝা গেছে? হুম। চলো আসো, বলো, দ্য ডাইপোল মোমেন্ট অফ BF3 ইজ 0। BF3 ডাইপোল মোমেন্ট 0 কেন, না ইটস এ কোভ্যালেন্ট মলিকুল, এটা সমযোজী অণু, বাংলায় লিখে দেবো, এটা সমযোজী অণু, তার জন্য বলছে ইট ইজ টেট্রা অ্যাটমিক মলিকুল, 4 পরমাণু অণু, 4টা পরমাণু আছে। আচ্ছা এটা এবং ট্রাইগোনাল প্লেনার জিওমেট্রি, ট্রাইগোনাল প্লেনার মানে হচ্ছে সমতলিক, সমতলিক ত্রিভুজাকার জ্যামিতিক গঠন। কি হবে তো অ্যান্সার? The electronegativity difference between boron and fluorine is more, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, BOF এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, বলো কোনটা, কোনটা হবে, কোনটা, কেন BF3 0 হয়, কারণ ওটা হচ্ছে যেটা ট্রাইগোনাল প্লেনার একটা জিওমেট্রি আছে, তার জন্য এটা কি হয় না, এইটা 120 ডিগ্রি, যদি দেখো তুমি ক্যালকুলেট করেও দেখো, ক্যালকুলেট করে দেখলেও তুমি এটাই পাবে যে কি হয় না, তোমার তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপর এবং নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বলো। CuCl হ্যাজ মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার দেন NaCl। CuCl এর কি হচ্ছে, CuCl এর যে সমযোজী চরিত্র NaCl অপেক্ষা বেশি, CuCl এর সমযোজী চরিত্র NaCl অপেক্ষা বেশি, কেন, বলো। কি হয়েছে, CuCl এর সমযোজী চরিত্র বেশি NaCl অপেক্ষা, কেন, আমরা যদি দেখি দেখো Cl মাইনাস তো সেম, এখানে এই Cu প্লাস আর Na প্লাস এই দুটো আছে তো, Cu প্লাস আর Na প্লাস, Cu প্লাস এর ক্ষেত্রে কি হবে, কনফিগারেশন কি হয়, লাস্টে 3D10 হবে, মানে 3s2 3p6 3d10, 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, আর এখানে হবে 2s2 2p6,
তাহলে বলো এখানে কি হচ্ছে। এখানে আমরা দেখব যে এই যে সিউ প্লাস, এই সিউ প্লাসের পোলারাইজিং পাওয়ার কি হয়, এনএ প্লাসের থেকে বেশি। সিউ প্লাসের যে পোলারাইজিং পাওয়ার, ধ্রুবায়ন ক্ষমতা বাংলায় বলা হয়, সেই ধ্রুবায়ন ক্ষমতা কি হয়, এনএ প্লাসের থেকে বেশি। ক্লিয়ার? 3D আছে ওই জন্যে। হুম, বলো। আচ্ছা, এটা ছেড়ে দাও। বলো, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল অফ দ্য সেন্ট্রাল অ্যাটম অফ মলিকুল ইজ 8। কার যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন আছে? বলো, কার যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন আছে? দেখো, BeH2 বেরিলিয়ামের কটা থাকে? দুটো। আর হাইড্রোজেনের কাছ থেকে একটা করে দুটো পেলো, চারটে। SCl2 ছটা আর দুটো, 8টা। SF6 সালফারের ছটা, ছটা ফ্লোরিন থেকে ছটা পেলো, তাহলে 12টা। বোরনের 3 আর 3টে ক্লোরিন থেকে 3টে, ছটা। তাহলে হলো কোনটি? শুধু 8 কোনটিতে আছে? SCl2 এটিতে আছে শুধুমাত্র, আর একটিতেও নেই। ক্লিয়ার? বাকিগুলো সব ইলেকট্রন। বুঝা গেছে? আচ্ছা, লংগেস্ট কোভ্যালেন্ট বন্ড ডিস্টেন্স কোনটা? বলো, লংগেস্ট কোভ্যালেন্ট বন্ড ডিস্টেন্স কোনটার আছে? CC। ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা ইডি। সব থেকে, কেন এটা বলো তো? তার কারণ হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স সেটা খুব কম, পার্থক্য শূন্য, ওই জন্য। ঠিক আছে, দুটোই পাই বন্ড ফর্ম। বলো, বলো। এটা ক্যালকুলেট করে বলতে হবে, সবগুলো ক্যালকুলেট করে নাও। ক্যালকুলেট করলেই বুঝতে পারবে। দেখো, পিসিএল থ্রি কত হচ্ছে? 5 আর 3 8। 5 + 3/2 মানে কত হচ্ছে? 4। 4 মানে হচ্ছে sp3, তার মানে এটা নয়। আচ্ছা, NiCN4 2 - sp3, এটা পরে দেখাবো। এটাও হবে না, কেন হবে না সেটা পরে বলবো। এটা DsP2 হয়। হ্যাঁ, এটা DsP2 হবে। এটা পরে বলবো কেন হয় না, এটা পরে আমরা আসবো। SF6 সালফারের ছটা, ছটা ফ্লুরিনের ছটা, বাই 2 মানে কত হচ্ছে? 6। 6 হলে sp3 হয়, অক্টাহাইড্রাল। ঠিক আছে, এটি ঠিক আছে। আচ্ছা, IF3 এটাও দেখে নিই একটু। 7 + 3, তাহলে 10/2 কত হচ্ছে? 10/2, তার মানে হচ্ছে 5, মানে হচ্ছে sp3d। তার DsP3 তো হবে না, আর পিরামিডালও হয় না এটা। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে সি এরটা ঠিক। বোঝা গেল? বুঝতে পেরেছো? চলো, তাহলে আজকে এই অবধি রইলো। আমরা পরের দিন নতুন চ্যাপ্টার করব। আমরা এবার থেকে ওই একদিন ফিজিক্যাল একদিন অর্গানিকটা করবো, কারণ তাহলে দুটোই হয়ে থাকবে। বুঝতে পারলে? হুম। চলো, এই অবধি রইলো তাহলে। হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে।